একজন সহ্যশীল মানুষই বুঝতে পারেন যে তার মনে কতটা কষ্ট লাগে সব কিছু সহ্য করতে। অন্যরা তো শুধু অনুমান করতে পারে মাত্র। কি অদ্ভুত তাই না? শ্বশুরবাড়ির মানুষরা চায় বৌমার সাথে যা হয় তার নিজের বাবার বাড়িতে না বলুক, কিন্তু বৌমার ছোট্ট থেকে ছোট্ট কথাগুলো শ্বশুরবাড়ির প্রত্যেকটা সদস্যের জানা। জানি না কেমন করে। আপনাদের জানা থাকলে কমেন্টে জানাবেন তো। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করলাম কিন্তু আমি একটু দেরি করেই। তো আজকে এখন কিন্তু 7টা মতো বেজে গেছে। তো দেখো বন্ধুরা, এই যে বাসি কাজকর্ম সেরে ফেলেছি আর এখন হচ্ছে বিছানাটা তুলে নিচ্ছি। আর তোমরা তো জানোই যে বরমশাই বাড়ি এলে কিন্তু একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, কারণ ডিউটিতে থাকলে ওর কিন্তু ভালো করে ঘুম হয় না। তার জন্য একটু কিন্তু ও দেরি করেই ওঠে, আর যার জন্য আমার সঙ্গে লেগে যায় একটু ঝামেলা। তো ঝামেলা ঠিক নয়, আমি চাই কি সকাল সকাল উঠে একটু মর্নিং ওয়াক করুক, মানে একটু হাঁটা ঘোরাফেরা করুক, একটু ব্রাশটা নিয়ে একটু গেলেও মাঠের দিক থেকে ঘুরে এলো কি রাস্তার দিক থেকে ঘুরে এলেও কিন্তু শরীরটা একটু চাঙ্গা চাঙ্গা মনে হয়। এবারে কি বলতো, সবার ক্ষেত্রে তো সমান নয়, তো ও একটু অন্যরকমভাবে ভাবে আর কি। তো আমি ভাবলাম কি যেদিন আসে সেদিন তার মানে পরের দিন ঘুমুলো ঠিক আছে, তো রোজ রোজ মানে ধর 2-3 দিন বাড়িতে থাকবে, 2-3 দিন কি ওকে রোজ রোজ সকালে 8টার সময় উঠতে হবে কি 7টার সময় উঠতে হবে? একটু তাড়াতাড়ি উঠতেই পারে। তো তার জন্য কিন্তু আমি একটু মানে বকাবকি করি যে তাড়াতাড়ি উঠে পড়ো, এরকম তাড়াতাড়ি সময় খেয়ে নাও, তো একটু শরবত খাও, তারপরে একটু চা বিস্কুট খাও, তারপরে মুড়ি খাও, তারপর তো দুপুরে ভাতই রয়েছে। কিন্তু ওর খেতে খেতে কিন্তু সকালের খাবারটা প্রায় 10টা বেজে যায়। তাহলে ভাবো তো, ডিউটিতে থাকলেও কিন্তু ঠিকমতো খাওয়া দাওয়া হয় না, ঠিক টাইমে খাওয়ার পায় না, তাই হয় না। আর বাড়িতে থাকলে যদি এত লেট করে খায় তাহলে বলো ডিউটিতে আর কে দেখছে? ওখানে তোকে নিজেকেই নিয়ে খেতে হবে। তো বাধ্য এইভাবেই তো খাওয়া দাওয়া করে ডিউটিতে। তো তখন তো খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না, ওই একেবারেই দুপুরে খাওয়ার দাওয়ার খায় চা বিস্কুট খেয়ে দিয়ে। তো আমি এর জন্য বকাবকি করি যে তাড়াতাড়ি উঠে একটু হাঁটাহাঁটি করে তো ফ্রেশ হয়ে তো তাড়াতাড়ি খাবারটা সকালে খাবারটা খেতে। তো তাও যদি ও লেট করে খায় তাহলে একটু ঝামেলা হবে না বলো? তো দেখো বন্ধুরা, বিছানাটা ঝেড়ে গুছিয়ে রাখলাম, তারপরে আবার দেখো দেখলাম কি ওই যে পালঙ্কের এই যে ডিজাইনগুলোতে না, ওই যে ডিজাইনগুলো থাকে ওখানে খুব ধুলো জমেছে। তো ভাবলাম আবার একটু মুছে দিয়ে গিয়ে, তো দেখো তার জন্য আবার মুছতে লাগলাম। আর তোমরা হয়তো বলবে যে মানে আমার পালঙ্কের চাদরের ওপরে কি পাতা রয়েছে। তো দেখো তোষকের ওপরে আমি চাদর পেতে রেখেছি, তার উপরে কিন্তু ওই যে হয় না ব্যানারগুলো হয় না, ওই যে ভোটের সময় যে ব্যানারগুলো টাঙায়, তো ওইগুলোকে পেতে রেখেছি। কারণ কি বলতো, আমাদের বাবাই এখন কিন্তু ছোট্টই রয়েছে, তো ওকে কিন্তু রাত্রে আমি ড্রাইপার পরাই না। তো যখন খুব বর্ষা হয় বৃষ্টির দিনগুলোতে তখন কিন্তু পরিয়ে দিই রাত্রিরে। তো দিনের বেলাতে তো একবারেই পড়াই না, তো রাত্রিবেলা হয়তো পরিয়ে দিই কখনো কখনো, না হলে কিন্তু রাত্রে খুব একটা বেশি পড়াই না। তো তার জন্য যখন হয়তো ওর মানে কিছু করলো তখন ওইখানে কিন্তু আর কিছু ভিজবে না, আর তোষকটাতে কিছু হবে না। তার জন্য এইগুলো ব্যানারগুলো পেতে রেখে দিই। আর বিছানার একটা ক্লথ পাওয়া যায়, কিন্তু প্রথমে একটা ছোট্ট মতো ক্লথ ছিল, তো ওটা ছিঁড়ে গেছে। তো তারপরে আর কিন্তু কোনো ক্লথ কেনা হয়নি, এই ব্যানারগুলো পেতেই কিন্তু কাজ চলে যাচ্ছে। তো যত কম খরচে চালানো যায় ততই কিন্তু ভালো, তাই না? তো যাই হোক, দেখো এখন বাবাই কিন্তু অতটাও কিন্তু মানে খাটে পেচ্ছাপ করে না। তো যাই হোক দেখো, এই যে তার উপরে কিন্তু আবার মাদুর পাতা থাকে আমাদের। এই যে মাদুর কাঠিগুলো কিন্তু গরমের দিনে এগুলোতে শুয়ে কিন্তু খুব আরাম, জানো তো। এই যে বিছানার চাদরগুলোতে কিন্তু শোয়াই যায় না গরমে যেন। আর আমাদের এদিকে তো সবসময় আমরা গরমের দিনেই মাদুর কাঠির মাদুরেই কিন্তু শুয়ে থাকি। তো তারপর দেখো এই যে টেবিলে একটু ধুলো জমেছিল, টেবিলগুলো আর ওই জিনিসগুলোকে একটু মোছামুছি করে নিলাম। তারপরে দেখো এই দিয়ে বাবা কি করছে। তো বাবা না এদিকে মাছ ছাড়ছে। তো আগে তোমাদের একবার দেখিয়েছিলাম যে চারাপোনাগুলো বাড়িতে বেচতে এসেছিলো, ওখান থেকে কিন্তু আমরা কিনেছিলাম অনেক টাকার মাছ। তো তারপরে দেখো বাবা এইখানে কোথাও এক পুকুরে কিন্তু আমাদের চারা মাছ চাষ হয়েছে। আমাদের কিন্তু জানা ছিল না, এখানে কিন্তু খুব কম দামে দিচ্ছে, জানো তো। তো ওখানে না আমরা নিয়ে ঠকে গেছি, ওই যে আগে দিয়েছিলাম না, তো ওখানে কিন্তু প্রায় হচ্ছে 1200 টাকার মাছ ছাড়া হয়েছিল। আর এখন কিন্তু এই মাছগুলো হাঁড়িতে যা রয়েছে না, এগুলো 200 টাকার মাছ মাত্র, জানো তো। তো দেখো ওই মাছ আর এই মাছ কিন্তু
প্রায় সমান, জানো তো অনেকটাই আমরা ঢুকে গেছি। তো জানি না কি করব বলো। দেখো এখানে সামনেই একটা পুকুরে কিন্তু মানে আমাদের গ্রামেরই একটা পুকুরে চাষ করা হয়েছিল যে চারাপোনা মাছ। তো আগে জানলে কি বলো এত ভুল হতো। তার জন্য একটু কম করে 2 কিলো এনে কিন্তু এই পুকুরটা ছাড়া হচ্ছে। তো ওগুলোই কিন্তু বাবা বলছিল, তো তার জন্য দেখো এগুলো ছেড়ে দেওয়া হলো। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি পৌঁছে গেছি রান্না করতে। তো দেখো রান্নাটা মানে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, তারপরে দেখো এই যে মাছ ভাজতে বসেছি। তো বড়মশাই একটু মাছ নিয়ে এসছে। তো এই মাছটার বলছে কি টক করতে, এটা না সিলভার কাপ মাছ। তো দেখো এখন না পুকুরে জাল ফেলা হয় না, কারণ ওই যে প্রথমে কয়েকটা চারাপোনা ছাড়া হয়েছিল, মানে কয়েকটা নয় অনেকগুলোই। তো আর এখন আজকে ছাড়া হলো। তো এখন কিন্তু পুকুরে একেবারেই জাল ফেলা হয় না, ওই যা বড়শি দিয়ে একটু ধরা হয়। তো সব সময় পাওয়া যায় না, তাই কিন্তু বড়শি দিয়েও ধরা হয় না। তো বাবা না হলে বড়মশাই কিন্তু বড়শি দিয়ে মাছটা ধরে। তো বাবাই বেশিরভাগ বসে মাছ মানে ছিপটা নিয়ে। তো যাই হোক দেখো আজকে মাছটা কিন্তু কিনেই এনেছিল। আর দেখো এই মাছটার কিন্তু আজকে টক খাবে বলেছে, আর একটা তরকারি হবে। তো যাই হোক দেখো বন্ধুরা, আমি এখন মাছটাকে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আজকে যেহেতু লেবুর টক করছি তার জন্য কিন্তু একটু সর্ষে বাটা লাগবেই, তার জন্য একটু সর্ষে বেটে নিচ্ছি। আর দেখো একটু লঙ্কা বেটে নিচ্ছি, ব্যাস। আর একটা কিন্তু সবজি করব, ওই হাবিজাবি সবজি একটা, মানে 5 মেশালি সবজি। ওই কাঁচকলা, আলু, বেগুন, শাক সব দিয়ে একটা কিন্তু মোটামুটি ছ্যাঁচড়া টাইপের যাই হোক একটা তরকারি করব। তাতেও কিন্তু একটু সর্ষে বাটা দিয়ে দেবো ভাবছি, তার জন্য একটু বেশি করে সর্ষেটা বেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাছটা কি সুন্দর কড়া করে একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর কতটা তেল বেরিয়েছে দেখো। এই মাছটা থেকে না ওই যে শেষে একটা শ্বাস মতো দিলাম না, ওর থেকে কিন্তু তেলটা বেরোলো। আমি যতটুকু তেল প্রথমে দিয়েছিলাম তারপরে কিন্তু এক ফোঁটাও তেল ফেলিনি, জানো তো। দেখো তবুও কিন্তু কত তেল রয়েছে, এতটা কিন্তু আমি তেল তো দেইনি মাছে। ওই যে মাছের একটা শ্বাস মতো দিয়েছিলাম, ওটা কিন্তু মাছের চর্বি, জানো তো। যখন বড়মশাই আনছিল বলেছিল যে মাছটা নাকি 3 কিলো না 3.5 কিলো ছিল, ওই যে সিলভার কাপ মাছটা। আর মাছটা খেতেও কিন্তু খুব দারুণ ছিল। তো খাওয়ার পরেই তো আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তার জন্য কিন্তু তোমাদেরকে বলতে পারছি স্বাদটা। তো খুবই ভালো ছিল, জানো তো। এত সুন্দর সিলভার কাপ মাছ কিন্তু আমি মনে হচ্ছে এই প্রথমেই খেলাম। এতটা তেল বেরিয়েছে, দেখো কতটা মাছ থেকে তেল বেরিয়েছে। আর সিলভার কাপ মাছকে কিন্তু আমাদের এই যে গরিবের বলা হয় ইলিশ বলে। তো মানে দেশি ইলিশ বলা হয় আর কি। গরিবের ইলিশ বলো আর দেশি ইলিশ বলো। তো সিলভার কাপ মাছটা তো বেশিরভাগ গরিব লোকেরাই বেশি খায়, দেখবে একটু কম দাম বলে সিলভার কাপ মাছটা। তো যাদের একটু পয়সাওয়ালা লোক তারা কিন্তু রুই, কাতলা এইসব খায়, ভালো ভালো মাছ, ইলিশ। তো সবসময় তো আমাদের গরিব লোকের পাতে কিন্তু ইলিশ জোটে না, তার জন্য তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার টক রান্নাটা হয়ে গেছে। তো দেখো ওই তেলটা কিন্তু অনেকটাই গড়িয়ে নিয়েছিলাম, সামান্য একটু তেল ছিল ওতেই কিন্তু দেখো মশলাটা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, তারপরে দেখো ওই যে লেবু কাঁটাটা দিয়ে দিলাম। লেবুর রসটা দিয়ে আমি হচ্ছে আর হলুদটাই কিন্তু ওই মশলার মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তো দেখো তারপরে আর কি, আর কিছুই না, জল দিয়ে দাও একটু মশলাটা কষিয়ে নিয়ে। তারপরে মানে ঝোলটা ফুটে এলেই, ঝোলটা নয় টকটা, তো জলটা ফুটে এলেই কিন্তু দিয়ে দাও হচ্ছে মাছটা। তো ব্যাস, স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবে, যে একটু মিষ্টি খেতে ভালোবাসো তো চিনিটা দিলে কি হয় না, টেস্টটা একটু কিন্তু ভালো লাগে খেতে। তো তার জন্য আমি কিন্তু অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি, তারপরে মাছটা দিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছি। আর এখন কিন্তু করছি আমি গরুদের জন্য খাবার রেডি। তো ওরা কিন্তু মাঠ থেকে ঘাস খেয়ে এসছে, তারপরে কিন্তু এই যে তার খায় একটা, তার বলতে এই দেখো জল। তো আমরা এটা তো ফ্যান জল সব কিছু মিক্সড করে দিচ্ছি। তো ফ্যান রয়েছে, জল রয়েছে, তো কুঁড়ো দিলাম, আটা দিলাম, আর একটু লবণও দিয়ে দিলাম। আর লবণ ছাড়া কিন্তু গরুরাও স্বাদ বোঝে, জানো তো। লবণ ছাড়া যেমন আমরা কিছু খেতে পারি না, তেমন কিন্তু কোনো কিছু স্বাদ পাওয়া যায় না, কিন্তু ওদেরকেও তেমন লবণ দিতে হয়। লবণ ছাড়া কিন্তু ওরাও খায় না। আর আজকের ওয়েদারটা দেখো, সকাল থেকেই কিন্তু মেঘলা হয়ে আছে। মনে হচ্ছে যে এই বৃষ্টি নামবে, এই বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি আর নামছে না। তো বৃষ্টি তো হবেই মনে হচ্ছে মেঘটা দেখে। তো মেঘটা কিন্তু সকাল থেকেই সেজে আছে, জানো তো। একেবারেই কিন্তু আজকে রোদ বেরোয়নি। আজ কেন, আজ 2-3 দিন কিন্তু একেবারেই রোদ দিচ্ছিল না। তো কাল তো একটু ঝমঝমিয়ে বৃষ্টি পড়েই গেল। আর আজকে কিন্তু সকাল থেকে একটু ঝিমঝিম মতো দিয়েছিল, কিন্তু তেমন একটা বৃষ্টি হয়নি।
তো মনে হচ্ছে কি বৃষ্টি আসতে পারে। বন্ধুরা, ফুলি আর ফুলির মায়ের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওই যে জায়গাগুলোতে খেয়েছিল ওইগুলো কিন্তু এখন ধুয়ে নিচ্ছি, আর যে হাঁড়িটাতে ফ্যান রাখা হয় সেই হাঁড়িটাও কিন্তু ধুয়ে নিচ্ছি এখন। তারপর দেখো এই তারগুলোতে না মানে ধান সেদ্ধ করা হয়, আর এই তারটাতে দেখো কি রেডি করে রাখা হয়েছে। এগুলো না মাছের খাওয়ার জন্য, তো এগুলো মানে গোবর, আটা, কুঁড়ো, খুদ, তারপরে ভাত সব কিন্তু একসাথে মেখে রাখা হয়েছে। আর এগুলোকে না পচতে দেওয়া হয়েছে, জানো তো 2-3 দিন পচবে, তারপরে কিন্তু মাছেদেরকে ওই যে চারাপোনা মাছ ছাড়া হলো না, ওদেরকে খাবার দেওয়া হবে। তো তোমরা হয়তো একটু নাক সিটকোবে, তো আমিও প্রথমে দেখে একটু বলছিলাম যখন পচবে তখনও আমার একটু এমন একটা মনে হয়েছিল, কিন্তু কি বলতো ওগুলো না মাছেরা মনে হয় খুব তৃপ্তি করেই খায়, তার জন্য কিন্তু এত পরিপাটি করে রাখা হয়েছে। দেখো বন্ধুরা, আমি এখন ভাত পাড়তে বসেছি, আর ভাত পাড়ার আগে দেখো দুটো ছোট্ট ছোট্ট আলু কিন্তু ভাতে দেওয়া হয়েছিল। আর টক হলে কিন্তু বড় মশাইয়ের আলু মাখা চাই, তার জন্য কিন্তু একটু পেঁয়াজ আর লঙ্কা আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম নুন দিয়ে মেখে। আর এখন কিন্তু আলুগুলো চটকে নিচ্ছি। তো আলুগুলো না খোসা সমেত দিয়ে দিয়েছিলাম, একটু দেরি করে দিয়েছিলাম বলে খোসা ছাড়াতে মানে সময় হয়নি, তাড়াহুড়ো করে কিন্তু দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, মানে খোসাগুলো কিন্তু সেদ্ধ হওয়ার পরে কিন্তু খুব ভালো করে মানে ধুয়ে কিন্তু ভাতে দেওয়া হয়, তারপর দেখো সেদ্ধ হওয়ার পরে ভালোভাবেই কিন্তু ছেড়ে যায়। তো এক পক্ষে কিন্তু ভালো, নষ্ট হওয়ার থেকে কিন্তু বাঁচে। দেখো যাই হোক আলুটাকে কিন্তু মেখে নিলাম, আর দেখো একটা চচ্চড়ি হয়েছিল, ওই যে বললাম 5 মিশালি একটু সবজি দিয়ে। আর দেখো এই যে টকটা। তো বন্ধুরা, খাওয়া শেষের দিকে এমন সময় কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, তো একটু একটু আস্তে আস্তেই কিন্তু বৃষ্টিটা পড়ছিল। তোমরা কিন্তু দেখলেই পুকুরের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে যে মানে আস্তে আস্তে কিন্তু ঝমঝমি বৃষ্টিটা পড়ছিল। তো যাই হোক, অনেকটা ভাতটা ছিল, তো বড়মশাই খেতে পারেনি, সেই ভাতটা ছিল, তো মেখে দিয়েছিল ভাতটা, তাই আর ওটাকে কিন্তু রাখিনি। এই যে পুকুর ঘাটে নিয়ে এসেছি, পুকুর ঘাটে থালা বাসনগুলো ধুলে কি হয় মাছটা খেতে পারে। তো অনেক মাছ ছাড়া হয়েছে যেহেতু আমাদের, তো পর্যাপ্ত পরিমাণে খাবার পাবে না, তার জন্য কিন্তু পুকুরের সব খাবার দাবারগুলো ফেলা হয়। তো যে এঁটোকাটা থাকে সেইগুলোই কিন্তু থাকলে মাছ খেলেই হয়তো বাড়বে, তার জন্য এখানেই ফেলা হয়। তো দেখো আমি চটপট করে কিন্তু থালা বাসনগুলো ধুতে আরম্ভ করছি, কিন্তু বৃষ্টিটাও কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকলো। আর এক পর্যায়ে কিন্তু এমন বৃষ্টি শুরু হলো, আর আমি কিন্তু থাকতে পারলাম না। মানে এদিকে কি মানে আমি ফোন নিয়ে এসেছি, ক্যামেরা করছি, ক্যামেরাটা তো 12টা বেজে যাবে তার জন্য। আর দেখো আমি ছুটতে কিন্তু বাড়ির দিকে ফোনটা নিয়ে পালালাম এখানে থালা বাসনগুলো ফেলে দিয়ে। আর যেহেতু পুকুর ঘাটেই আমি বাসনগুলো ফেলে দিয়ে এসেছিলাম, তার জন্য কিন্তু ওগুলো আমাকে আবার ধুতে যেতে হতো। আর কি করা যাবে, এই সময় কিন্তু আমার কাছে হাতের কাছে ছাতা ছিল না, তার জন্য আর এই ছাতা নিয়ে কিন্তু এই সব কাজ পুকুর ঘাটে করাও যায় না, মানে থালা বাসন ধোয়ার কাজ বলো আর কাপড় কাচারি কাজ বলো যাই বলো। তার জন্য দেখো আমি একটা মাথাতে কিন্তু টুপির মতো করে ওই যে ক্যারিগুলো হয় না, প্লাস্টিকের যে ক্যারিগুলোতে করে জিনিসপত্র দেওয়া হয়, সেই ক্যারিগুলো কিন্তু মাথাতে পরে নিয়েছি। আর দেখো এদিকে কিন্তু আমার একটা কাপড় কিন্তু বাইরে মেলা হয়ে থেকে গেছে, তো এদিকের সব পোশাক কিন্তু মা তুলে নিয়েছে, আর ওই কাপড়টা কিন্তু অর্ধেক ভেজা অর্ধেক শুকনো অবস্থায় ছিল, আর ওটা তোলা হয়নি। আর বৃষ্টিটাও খুব জোরে শুরু হয়ে গেছে, তাই মা কিন্তু আর বেরোতে পারেনি। আর আমি যেহেতু ভিজেই গেছি, তার জন্য দেখো কাপড়টা আবার তুলে আনলাম। আর গরুর জন্য কিন্তু খড় নেওয়া হয়নি, আর গরুটা কিন্তু তো মানে তাড়াতাড়ি করেই তাড়াহুড়ো করে তুলে দেওয়া হয়েছে, তারপরেই তো জোর বৃষ্টিটা নামলো, তোমরা তো দেখতেই পেলে। তার জন্য দেখো গরুর জন্য খড় আনতে যাবো। এদিকে দেখি গিয়ে আমাদের বাইরে যে উনুনটা ছিল ওটা ঢাকা দেওয়াই ছিল, ঢাকনাটা সরে গেছে, তার জন্য আবার ভালো করে চাপা দিয়ে নিলাম। আর দেখো গরুদের জন্য খড়ও নিয়ে চলে এসেছিলাম। আর গোয়ালটা যেহেতু আমাদের বাড়ির মধ্যেই রয়েছে, রান্নাঘরের কাছেই যাতায়াতের রাস্তাও রয়েছে, তার জন্য ঘরে নিয়ে এসে এক সাইডে রেখে দিলাম। আর দেখো বন্ধুরা, বৃষ্টি হলে হাত টাত ধুতে তো আর মানে ট্যাপের কাছে যাওয়া হবে না, তার জন্য দেখো আমি বালতিতে একটু জল নিয়ে এসে কিন্তু এই যে মানে উঠোনটার কাছে রেখে দিলাম। আর দেখো এই যে উঠোনটা কিন্তু খুব ভিজে গেছে, আর কিন্তু খুব পিচ্ছিল টাইপের হয়ে গেছে, তার জন্য এখানে কিন্তু একটা দেখো বস্তা পেতে দিলাম, পেপারের বস্তা। এদিকে দেখো বৃষ্টি হলে কিন্তু রাজ্যের ছাড়া কাজ। এই যে একটু থমথমের জন্য কিন্তু হালকা ঘুঁটে ভিজেছিল বলে রোদে দিয়েছিলাম, রোদ নয় ওই হালকা বাতাসে। দেখো ওই যে বৃষ্টি হওয়ার জন্য সব কিন্তু একেবারে ভিজে টিজে একসা হয়ে গেছে, ওগুলো মনে হচ্ছে এবছর আর শুকোবে না। তাও কিন্তু ওগুলোকে একটু ভালো করে ঢাকা দিয়ে নিলাম। আর এদিকে দেখো জল জমেছে, আগের দিকটাতে এতটা জল জমে, এখানটা না একটু মানে ঢালু টাইপের হয়ে গেছে, গর্ত টাইপের আর কি, তার জন্য এখানে দেখো একটা ড্রেনের মতো করতে হবে। আর এগুলো এখন কে করবে বলো, আমি ভিজে গেছি যেহেতু আমাকেই করতে হবে। আর দেখো আমাদের বৃষ্টির দিন হলে কিন্তু খুবই কষ্ট, যেমন ভালো লাগে চারিদিকে সবুজ সবুজ হয়, আর একদিকে
একদিকে কিন্তু খুব খারাপও লাগে, কি বলো তো, এই চারদিকে কাদা মাটি জল একেবারে পাঁকে ভর্তি হয়ে যায়। আর এগুলোতে আমাদের চলাফেরা করতে বাচ্চা নিয়ে খুবই অসুবিধা হয়, আর কাজবাজ করতে তো অসুবিধে হয়ই, সেটা আর কি বলবো তোমাদের বলো বন্ধুরা। সেই মতো কিন্তু একটা ছোট্ট কোদাল নিয়ে কিন্তু ড্রেনটা কাটালাম, আর দেখো জলটা পাস করার চেষ্টা করছি, সেই মুহূর্তে একটা দেখো খুব জোরে স্লিপ খেলাম, আর বললেই তো বুঝতে পারছো আছাড়কে যে কোমর টোমর ভাঙতো, মানে কোমর মানে না হলে খুব জোর একটা আঘাত লাগতো। তো যাই হোক, সেই থেকে কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেলাম। আর সবথেকে বড় কথা কি বলো তো, আমি এই তো 1 বছর হলো মাত্র সিজার হয়েছি, মানে বাচ্চাটা তো আমার 1 মাসের মানে 1 বছরই হলো। আর এই এখনও পর্যন্ত কিন্তু আমি ট্রেলার মেশিনটা যদি খুব একটা বেশি চালানো হয়ে যায় না, তবুও কিন্তু পেটে ব্যথা করে, বা খুব একটা ভারী ভুরি কাজ হয়ে গেলে। তবুও তো আমি 6 মাস পর থেকেই ট্রেলার মেশিনটা অল্প অল্প করে চালাই। মাঝে এই যে কয়েক মাস 3 মাস মতো খারাপ হয়ে গেছিলো, তাই চালাচ্ছিলাম না। তো যাই হোক বন্ধুরা, দেখো এরকম কেউ করে কিনা জানি না, আমাদের এই যে অভাবের জন্যই কিন্তু ছোট্ট সংসারে যোগান দেওয়ার জন্যই কিন্তু যতই হিসাব করে চলি, তবুও কিন্তু টাকা সেই মাসের শেষে মানে বাড়ন্ত হয়ে যায়, মানে টাকা কমই পড়ে যায় সব সময়। তো খুব একটা জমাতে পারি না, বাচ্চা রয়েছে তো জমাতে তো একটু আধটু হবেই বলো। তো কি করে পারবো এই চিন্তাই সব সময় করি। বাচ্চাকে তো খুব একটা প্রোটিন পাউডার কিছুই খাওয়াতে পারি না, আমার বাচ্চাটা কিন্তু প্রথমে খুবই মানে একটু হেলদি ছিল, এখন কিন্তু রোগা হয়ে যাচ্ছে। তো যাই হোক, পেটের দায়ে বলো বা অভাবের টানে বলো, এই কাজগুলো আমাকে করতে হয়, ট্রেলার মেশিনের কাজটা। অন্য কেউ 1 বছরের মাথায় করে কি না আমার কিন্তু জানা নেই। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি বৃষ্টির দিনের কথাগুলো বলছিলাম, বৃষ্টির দিনে আমাদেরকে কিন্তু এভাবেই কাটাতে হয়। আর দেখো বিকেলের দিকে একটা মিটিং হচ্ছিল, এই যে সেলফ হেল্প গ্রুপের আমাদের লোন সংক্রান্ত কিন্তু মিটিং হচ্ছিলো, আর আমাদেরও কিন্তু কিছুটা লোন রয়েছে। আর আমার বাড়িতেই মিটিংটা হচ্ছিলো, তাদের জন্য চা করছি। বন্ধুরা প্রায় 15-16 কাপ মতো চা করেছি, আর সবার জন্য কিন্তু নিয়ে যাচ্ছি চা বিস্কুট সাজিয়ে। আর দেখো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটাতে। আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো।